আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। ট্রাম্পের নীতির বোঝা বইছে অভিবাসীরা। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র। ট্রাম্প ভারতের 9 বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশন লাইসেন্স বাতিল। ভারত পাকিস্তান সংঘাতের পর সরকারের সঙ্গে সংলাপে রাজি ইমরান খান। পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না। এবং সবশেষে থাকছে যুদ্ধবিরতির সময় যতদিন বাড়ল জানালো পাকিস্তান। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির ফলে অসংখ্য অভিবাসীর মতোই চরম মানসিক সংকটে পড়েছে কলম্বিয়ার সিন্ডি এস্ত্রাদা ও তার পরিবার। নিউ জার্সিতে বসবাসকারী এ পরিবারটিকে গত 30 এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয় সরকার। এতে তারা আতঙ্ক, উদ্বেগ ও বিষণ্ণতায় আক্রান্ত হয়েছে বলে জানান এস্ত্রাদা। 36 বছর বয়সী এই নারী ব্যবসায়ী জানান, 3 বছর আগে স্বামীর ব্যবসা চাঁদাবাজদের টার্গেট হওয়ার পর দেশ ছাড়তে বাধ্য হন তারা। এখন যুক্তরাষ্ট্রে এসেই তাদের ওপর শুরু হয়েছে আইনি চাপ। স্বামীর পায়ে পরানো হয়েছে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র, আর মানসিক চাপে তাদের 16 বছর বয়সী ছেলে স্কুলে পড়াশোনায় মন দিতে পারছে না। এস্ত্রাদা বলেন, সে এখন নখ খুঁটে রাতে ঘুমাতে পারে না, পড়ালেখায় মান পড়ে গেছে। স্কুলে শিক্ষকরা জিজ্ঞাসা করেন কি হচ্ছে, সে থাকবে নাকি চলে যাবে। নিজ দেশে ফেরার চিন্তায় আটকে উঠেছেন জানিয়ে এস্ত্রাদা আরও বলেন, সুটকেস গুছিয়ে ফিরে যেতে ইচ্ছা করে, কিন্তু সেখানে কি অপেক্ষা করছে ভাবলেই ভয় পাই। এস্ত্রাদা ও তার পরিবারের মতো লাখ লাখ অভিবাসী এখন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধী নিষ্পত্তির জন্য একটি চুক্তির কাছাকাছি রয়েছে ওয়াশিংটন, যদিও এখনও কূটনৈতিক জটিলতা রয়ে গেছে। ট্রাম্প বৃহস্পতিবার তার উপসাগরীয় সফরে দ্বিতীয় ধাপে কাতারে বলেন, আমরা ইমরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির জন্য খুবই গুরুত্ব সহকারে আলোচনা করছি। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হন। তিনি আরও বলেন, আমরা ইরানের কোনো পারমাণবিক ধোঁয়া তৈরি করতে যাচ্ছি না। আমার মনে হচ্ছে আমরা হয়তো এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছি যা করতে আমাদের অন্য কোনো পদক্ষেপের প্রয়োজন হবে না। ইরানের নতুন কিছু মন্তব্যের ভিত্তিতে এই আশা করছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা হয়তো আজ ইরান সম্পর্কে খবর পড়ছেন। তারা শর্তগুলো কিছুটা মেনে নিয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্দিষ্টভাবে কোন মন্তব্যের কথা বলেছেন তা উল্লেখ না করলেও ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে বলেছেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচিতে বিস্তৃত সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত। ট্রাম্প এদিন বলেন, আমি চাই তারা ইরান সফল হোক, আমি চাই তারা একটি মহান দেশে জয়ী হয়ে উঠুক, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এটিই একমাত্র শর্ত। এটি খুবই সহজ। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় গতি বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আলোচনাটি গত রবিবার ওমানে অনুষ্ঠিত হয়। এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে নিশ্চিত করেছেন, চতুর্থ দফা আলোচনায় তেহরানকে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। দুই পক্ষই কূটনৈতিক সমাধানের পক্ষে বললেও গুরুতর মতপার্থক্য এখনও রয়ে গেছে। এদিকে ট্রাম্প মঙ্গলবার তেহরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিধ্বংসী শক্তি বলেও আখ্যা দেন। তুরস্ক ভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা BCAS। বৃহস্পতিবার 15 মে এক আদেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে সংস্থাটির অনুমোদন তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কথা জানায় BCAS। জানা গেছে, সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস বর্তমানে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিন, কন্নড়, চেন্নাই, গোয়ার মোপা বিমানবন্দর সহ দেশের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে। এছাড়া তারা বিশাখাপট্টনম বিমানবন্দরেও কার্যক্রম শুরু করার প্রক্রিয়া ছিল।
তবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সেলেবির ভারতীয় কার্যক্রম সম্পূর্ণভাবে ভারতীয় নাগরিকদের দ্বারা পরিচালিত। এটি কোনোভাবেই তুর্কি প্রতিষ্ঠান নয়। সংস্থাটি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কর্পোরেট গভর্নেন্সের আন্তর্জাতিক মান মেনে চলে এবং কোনো বিদেশি সরকারের সঙ্গে এর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এর আগে একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা সেলেবির কার্যক্রম বাতিলের দাবি তোলে। শিবসেনার বিধায়ক মুরজি প্যাটেল মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা চিঠিতে বলেন, তুরস্ক অতীতে পাকিস্তানকে সমর্থন দিয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ফলে তুর্কি সংস্থা সেলেবির বিমানবন্দরে উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। জবাবে সেলেবির সিইও এক চিঠিতে জানান, আমরা কোনো বিদেশি সরকারের সঙ্গে জড়িত নই। ভারতের বাজারে আমরা ভারতীয় নাগরিকদের নেতৃত্বে কাজ করি। সংস্থার পরিচালনা পর্ষদে কোনো তুর্কি নাগরিক নেই। মুম্বাইয়ের আমাদের ৩,০০০-এর বেশি ভারতীয় কর্মী কাজ করছেন। এফডিআই নীতিমালার আওতায় এবং এফআইপিবি অনুমোদন নিয়ে বিনিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, সংস্থার প্রত্যেক কর্মী পুলিশ ভেরিফিকেশন ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্রের পর কাজের জন্য বিমানবন্দরে নিযুক্ত হন। সরকারি সিদ্ধান্তে কার্যক্রম স্থগিত হওয়ায় এখন সংস্থাটি ভবিষ্যৎ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারত পাকিস্তানের গত কয়েকদিনের সংঘাতে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করছে। ধারণা করা হচ্ছে এই কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সরকারের সংলাপ শুরু করতে রাজি হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আহ্বানের পর আলোচনায় বসার ব্যাপারে সাড়া দিলেন তিনি। ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গওহর আলী খান। সেখানে তাকে সংলাপ শুরু করার জন্য অনুমতি দেন ইমরান। তবে তিনি চান আলোচনার ফলাফল অর্থবহ করে তুলতে। আলোচনাগুলো যেন টেলিভিশনে সম্প্রচার করা না হয়। পিটিআইয়ের অভ্যন্তরের লোকজন জানিয়েছেন, তারা এখন সংলাপ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ করবেন। দলটির নেতারা মনে করেন, আগের সমঝোতা আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল গণমাধ্যমের কারণে, তাই এবার তারা আরও সতর্কভাবে এগোতে চাইছেন। গওহর আলী খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যম দ্য নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব তিনি ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন, তবে ইমরানের সঙ্গে আলোচনার বিস্তারিত কিছু জানাননি। তিনি কি নির্দেশ দিয়েছেন তা নিয়েও খোলাসা করে বলেননি পিটিআইয়ের চেয়ারম্যান। তিনি আরও বলেন, আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে তা প্রকাশ করব না। পিটিআইয়ের ভেতরের বিভিন্ন সূত্র এও জানিয়েছে যে ইমরান খান চান এই সংলাপের পেছনে পাকিস্তানের সামরিক বাহিনীর সমর্থন থাকুক। সংলাপ প্রক্রিয়া সহজ করার জন্য সামরিক বাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করতে আগ্রহী তিনি। ভারতের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর যখন নিজেদের মধ্যে বিরোধগুলো মিটিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, এরই মধ্যে সম্প্রতি দেশটির জাতীয় পরিষদে দেওয়া ভাষণে সংলাপে অংশ নেওয়ার জন্য পিটিআইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সে সময় এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন গওহর আলী খান। তবে সেখানে উপস্থিত পিটিআইয়ের অন্য নেতারা খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন যে ইমরান খানের সম্মতি ছাড়া সংলাপের বিষয়ে সামনে এগোনো যাবে না। ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনা আবার শুরু করা হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নিজের সরাসরি অংশগ্রহণ ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এয়ারফোর্স ওয়ানে ভ্রমণকালে বিবিসির এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়া তুরস্কে যে প্রতিনিধি দল পাঠিয়েছে তা নিয়ে তিনি হতাশ কিনা। উত্তরে ট্রাম্প বলেন, দেখুন, পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্তই কিছুই ঠিক হবে না।
তিনি আরও বলেন, পুতিন সম্ভবত ভেবেছিলেন আমিও তুরস্কে যাচ্ছি, কিন্তু আমি না গেলে তিনিও যাননি। আপনি পছন্দ করুন বা না করুন, আমি মনে করি আমরা একসঙ্গে না বসা পর্যন্ত কোনো অগ্রগতি হবে না। তবে আমাদের অবশ্যই এটি সমাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে। এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধি দল আজ ইস্তাম্বুলে পৌঁছেছে। রাজশাহী তুরস্কের প্রতিনিধি দলের মধ্যে আজ একটি বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বৈঠক চূড়ান্ত হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা করে রাশিয়া। এরপর থেকে 3 বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। 2022 সালের রাশিয়ার হামলার পরপরই দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা সরাসরি বৈঠক হয়। তুরস্কেও তারা বৈঠক করেছিল। এক পর্যায়ে তাদের মধ্যে এই সংলাপ বন্ধ হয়ে যায়। আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পক্ষগুলোর অবস্থানে যদি সামঞ্জস্য তৈরি করা যায় এবং বিশ্বাস স্থাপন করা যায়, তাহলে তা শান্তির পথে একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হবে। আজ তুরস্কের আনাতোলিয়া শহরে নাটোরের একটি আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। হাকান ফিদান জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বর্তমানে আঙ্কারায় রয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করার জন্য তিনি এখানে এসেছেন। হাকান ফিদান বলেন, এই সফরগুলোই প্রমাণ করে অবশেষে শান্তির জন্য প্রয়োজনীয় সদিচ্ছা দেখা যাচ্ছে। আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে পুতিন বলেছিলেন তিনি ইউক্রেনের নেতার সঙ্গে সরাসরি বৈঠক করতে প্রস্তুত। প্রাথমিক গড়িমসির পর জেলেনস্কির রুশ নেতার সঙ্গে বৈঠকে সম্মত হয়েছিলেন। আজ তুরস্কের আঙ্কারায় এসেনবোগা বিমানবন্দরে পৌঁছে রানওয়েতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন। জেলেনস্কি বলেন, আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রতিনিধিত্বের স্তর সম্পর্কে আমি কিছু জানি না, তবে যেটুকু শুনেছি তাতে তাদের লোক দেখানো বলে মনে হচ্ছে। তিনি জানান, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেন নিয়মিত যোগাযোগ রাখছে। মার্কিন মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 15 মে রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানান। তিনি বলেন, আমেরিকার মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর দুই পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকের ডিজিএমও মধ্যে গত 10 মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা হয়। সেই কথোপকথনের সময় যুদ্ধবিরতি 12 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। তিনি বলেন, 12 মে দুই পক্ষের মধ্যে ফের আলোচনা হয়। সেখানে যুদ্ধবিরতি 14 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। 14 মে আবারও আলোচনা হলে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। এ ঘটনার শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত, পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও। এ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হুমকি সংঘাতের রূপ নিয়েছে। গত 6 মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত 9টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর 10 মে ভোরে ফের পাকিস্তানের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি। এর জবাব দিতে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করেছেন পাকিস্তান। ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ। ব্যবহার করা হয় ফাতাহ-1 ক্ষেপণাস্ত্র। পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে 10 বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতি কথা জানান। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে একটি অনুরোধ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আপনারা নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন।